নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের লেখা একটি গল্প, বেয়ারিং চিঠি। জমির সাহেব অফিস থেকে ফেরা মাত্রই তার বড় মেয়ে মিতু বলল, বাবা, আজ তোমার একটা চিঠি এসেছে। বলেই সে মুখের হাসি গোপন করার জন্যে অন্যদিকে তাকালো। মিতুর বয়স 21। এই বয়সের মেয়েদের মুখে অকারণে হাসি আসে। হাসি তামাশা জমির সাহেবের একেবারেই পছন্দ নয়, বিশেষ করে মা বাবাকে নিয়ে হাসাহাসি। আজকাল অনেক পরিবারেই তিনি এই ব্যাপার দেখেন। মেয়ে বাবার সঙ্গে বসে আড্ডা দিচ্ছে, খিলখিল করে হাসছে। এসব কি? তিনি একবার তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। সেই বন্ধুর মেয়ে বাবাকে নিয়ে খুব হাসি তামাশা করতে লাগলো। এক পর্যায়ে বলে ফেলল, বাবা, দিন দিন তোমার চেহারা সুন্দর হচ্ছে। রাস্তায় বের হলে নিশ্চয়ই মেয়েরা তোমার দিকে তাকায়। জমির সাহেব স্তম্ভিত হয়ে গেলেন। তার নিজের মেয়ে হলে চড় দিয়ে মেঝেতে ফেলে দিতেন। অন্যের মেয়ে বলে কিছু বলা গেল না। তবে ওই বন্ধুর বাড়িতে যাওয়া তিনি ছেড়ে দিলেন। মিতু চিঠি বাবার দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, বেয়ারিং চিঠি বাবা, 2 টাকা দিয়ে চিঠি রাখতে হয়েছে। বলে আবার ফিক করে হেসে ফেলল। জমির সাহেব কঠিন গলায় বললেন, হাসছিস কেন? বেয়ারিং চিঠি এসেছে, এর মধ্যে হাসির কি হলো? এরকম ফাজলামি শিখেছিস কোথায়? মিতু মুখ কালো করে চলে গেল। বাবাকে সে সঙ্গত কারণেই অসম্ভব ভয় পায়। জমির সাহেব লক্ষ্য করলেন খামের মুখ খোলা, এরা চিঠি পড়েছে। এই বেয়াদবিও সহ্য করা মুশকিল। একজনের চিঠি অন্যজন পড়বে কেন? খামে তার নাম লেখা দেখার পরেও এরা কোন সাহসের চিঠি খুলে? রাগে জমির সাহেবের গা কাঁপতে লাগলো। এই অবস্থায় তিনি চিঠি পড়লেন। 1 বার, 2 বার, 3 বার। তার মাথা ঘুরতে লাগলো। সুস্মিতা নামের এক মেয়ের চিঠি, তার কাছে লেখা। সম্বোধন হচ্ছে প্রিয়তমেষু। এর মানে কি? সুস্মিতাকে? সুস্মিতা নামের কাউকে তিনি চেনেন বলে মনে করতে পারলেন না। কলেজে পড়ার সময় কমলা নামের এক মেয়ের প্রতি খুব দুর্বলতা অনুভব করেছিলেন। মেয়েটির বিয়ে হয়ে যাবার পর দুর্বলতা কেটে যায়। এছাড়া অন্য কোনো মেয়েকে তিনি চেনেন না। জমির সাহেব কপালের ঘাম মুছে 4র্থবারের মতো চিঠি পড়লেন। প্রিয়তমেষু, তুমি কেমন আছো? তোমার কথা খুব মনে হয়। তোমার শরীর এত খারাপ হয়েছে কেন? শরীরের আরও যত্ন নেবে। আমি দেখেছি তুমি বাসে যাওয়া আসা করো। তোমাকে অনুরোধ করছি, সপ্তাহখানেক বাসে উঠবে না। কাল তোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি। দুঃস্বপ্নটা হচ্ছে তুমি বাসে উঠতে গিয়ে পা পিছলে পড়ে পা ভেঙে ফেলেছ। স্বপ্নকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। তবু অনুরোধ করছি, 1 সপ্তাহ বাসে উঠবে না। বিনীতা, তোমার সুস্মিতা। জমির সাহেব 5মবারের মতো চিঠি পড়তে শুরু করলেন। মোটা নেবের কলমে গোটা গোটা অক্ষরের চিঠি। চিঠিতে তারিখ বা ঠিকানা নেই। হলুদ রঙের কাগজ। কাগজ থেকে হালকা ন্যাপথলিনের গন্ধ আসছে। বাবা, তোমার চা। মিতু চায়ের কাপ এনে বাবার সামনে রাখল। তার মুখ থমথম করছে। বাবার ধমকের কথা সে এখনো ভুলতে পারেনি। জমির সাহেব মেয়ের দিকে তাকিয়ে অস্বস্তির সঙ্গে বললেন, কে লিখলো কিছুই বুঝতে পারছি না। সুস্মিতা নামের কাউকে চিনি না। মিতু বলল, চিনি হয়েছে কিনা দেখো। জমির সাহেব চায়ে চিনির ব্যাপারে কোনো আগ্রহ দেখালেন না। শুকনো গলায় বললেন, তোর মা এই চিঠি পড়েছে? হ্যাঁ। বলেছে কিছু? না। বুঝলি মিতু, সুস্মিতা নামের কাউকেই চিনি না। আর ধর যদি চিনতামও, তাহলেও কি এরকম একটা চিঠি কেউ লিখতে পারে? ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে।
মিতু ইতস্তত করে বলল, আমার কি মনে হয় জানো বাবা, আমার মনে হয় এই বাড়িতে জমির সাহেব বলে আগে কেউ ছিলেন, চিঠিটা তাকে লেখা। জমির সাহেবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। এই সহজ সমাধান তার মাথায় কেন আসেনি বুঝতে পারলেন না। মিতু মেয়েটার মাথা তো বেশ ভালো, সায়েন্সে দেওয়া উচিত ছিল। গাধার মতো তিনি মেয়েকে আর্টস পড়িয়েছেন। তিনি চায়ে চুমুক দিয়ে বললেন, খুব ভালো চা হয়েছে মা, খুব ভালো। তোর মা কোথায়? নানুর বাড়ি গেছে। মা নানুর বাড়ি গেছে। এই বাক্যটি জমির সাহেবের খুব অপছন্দের বাক্য। শাহানার মার বাড়ি মিরপুর 6 নম্বরে। ওই বাড়িতে গেলেই শাহানার রাতটা থেকে যায়, আজও থেকে যাবে। তবে আজ জমির সাহেব অন্য দিনের মতো খারাপ বোধ করলেন না। শাহানা থাকলে নিশ্চয়ই চিঠিটা নিয়ে গম্ভীর গলায় কথা বলতো। শাহানার কথা শুনতেই ইদানিং তার অসহ্য লাগে। রাগি রাগি কথা তো আরও অসহ্য লাগবে। মিতু? জি বাবা। তোর মা বোধ হয় থেকে যাবে ও বাড়িতে। হ্যাঁ। তোর মা কিছু বলেনি চিঠি পড়ে? না। তোর কি মনে হয় রাগ করেছে? রাগ করেছিল, আমি বুঝিয়ে বলেছি। মেয়ের প্রতি কৃতজ্ঞতায় জমির সাহেবের মন ভরে গেল। মেয়েটাকে সায়েন্স পড়ানো উচিত ছিল, সায়েন্স না পড়িয়ে ভুল হয়েছে। আর্টস পড়বে গাধা টাইপের মেয়েরা। তার মেয়েরা গাধা টাইপ নয়, বুদ্ধি আছে, বাপের প্রতি ফিলিংস আছে। পরদিন যথারীতি জমির সাহেব অফিসে রওনা হলেন। একবার মনে হলো বাসে না গিয়ে একটা রিক্সা নিয়ে নেবেন। পর মুহূর্তেই এই চিন্তা মন থেকে ছেড়ে ফেললেন। ফালতু একটা চিঠি নিয়ে কিছু ভাবার কোনো মানে হয়? এইসব জিনিস প্রশ্রয় দেওয়াই উচিত না। ঝিকাতলার মোড়ে অন্য সব অফিস যাত্রীর মতো তিনিও একটা টিফিন বক্স এবং ছাতা হাতে বাসের জন্য অপেক্ষা করতে লাগলেন এবং যথারীতি প্রচণ্ড ভিড়ে ঠেলাঠেলি করে বাসে উঠে পড়লেন। বাস ছেড়ে দিল। সেই মুহূর্তে কিছু একটা হলো তার। মনে হলো ছিটকে বাস থেকে পড়ে যাচ্ছেন। তিনি একসঙ্গে অনেক লোকের চিৎকার শুনলেন, থামো থামো থামো, এই রুক্কে রুক্কে। জমির সাহেব রাস্তায় ছিটকে পড়ে জ্ঞান হারালেন। জ্ঞান হলো হাসপাতালে। তার বাম পা হাঁটুর নিচে ভেঙেছে, এক জায়গায় না, 2 জায়গায়। মিতু এবং শাহানা মাথার কাছে বসে আছে, দুজনই কেঁদে বুক ভাসাচ্ছে। সোহরাওয়ার্দী হাসপাতালের ডাক্তার সাহেব বিরক্ত গলায় বললেন, কাঁদছেন কেন? বললাম তো তেমন সিরিয়াস কিছু হয়নি, দিন 15-র মধ্যে সুস্থ হয়ে বাসায় যাবে। 2টা ফ্র্যাকচার হয়েছে, তবে সিরিয়াস কিছু না। ডাক্তারের কথা মতো 15 দিনের মাথাতেই জমির সাহেব বাড়ি ফিরলেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে নয়, বা পা অচল হয়ে গেল। এ দেশে নাকি কিছু করা সম্ভব না, বিদেশে যদি কিছু হয়। চাকরি শেষ হবার আগেই জমির সাহেব রিটায়ার করলেন। তিনি এবং তার পরিবারের কেউ ওই হলুদ চিঠিটার কথা একবারও তুলল না, যেন ওই চিঠি একটা অভিশপ্ত চিঠি, তার কথা তোলা উচিত না। চিঠিটা জমির সাহেবের শোবার ঘরের টেবিলের 3 নম্বর ড্রয়ারে পড়ে রইল। মাঝে মাঝে জমির সাহেব চিঠিটা বের করে পড়েন এবং তার অচল পায়ের দিকে তাকিয়ে থাকেন। সেই রাতে তার এক ফোঁটা ঘুম হয় না, কেমন ভয় ভয় লাগতে থাকে। নতুন বছরের গোড়াতে ঝিকাতলার বাসা উঠিয়ে উত্তর শাহজাহানপুরে সস্তায় একটা ফ্ল্যাটে তারা চলে গেলেন। রোজগার কমেছে, এখন টাকা পয়সা সাবধানে খরচ করতে হবে। নতুন ফ্ল্যাটে 2টা মাত্র শোবার ঘর। একটিতে জমির সাহেব শাহানাকে নিয়ে থাকেন, অন্যটিতে মিতু আর তার ছোট বোন ইরা থাকে। জমির সাহেবের বড় ছেলে থাকে বসার ঘরে। একটা খাট বসার ঘরে গাদাগাদি করে রাখা হয়েছে। এই বাড়িতে মাস 3 কাটানোর পর আরেকটি বেয়ারিং চিঠি এলো, আগের মতো গোটা গোটা হরফে লেখা। মোটা কলমের নিব দিয়ে মেলি অক্ষরে সুস্মিতা লিখছে, প্রিয় তমেশু, তুমি কেমন আছো? এত দুশ্চিন্তা করছো কেন? তোমাকে দুশ্চিন্তা করতে দেখলে আমার ভালো লাগে না। সংসারে দুঃখ কষ্ট সমস্যা থাকেই, এতে বিচলিত হলে চলে? মনে সাহস রাখো। আচ্ছা, একটা কথা, তোমার বড় ছেলেটাকে কিছুদিন ঢাকা শহরের বাইরে রাখতে পারো না?
আমার কেন জানি মনে হচ্ছে ও কোনো ঝামেলায় পড়ে যাবে। তোমাদের গ্রামের বাড়িতে ওকে কিছুদিনের জন্য পাঠিয়ে দাও না। ও যেতে চাইবে না, বুঝিয়ে সুঝিয়ে রাজি করাও। বিনীতা, তোমার সুস্মিতা। এবার আর সুস্মিতার চিঠি নিয়ে কেউ হাসাহাসি করল না। চিঠি পড়বার সময় শাহানার হাত থরথর করে কাঁপতে লাগল। জমির সাহেব অস্বাভাবিক গম্ভীর হয়ে গেলেন। বড় ছেলে সুমনকে গ্রামের বাড়িতে প্রশ্নই ওঠে না, কারণ তার বিএ ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে, 2টা পেপার হয়ে গেছে। তবু শাহানা বললেন, থাক, পরীক্ষা দিতে হবে না, ওকে পাঠিয়ে দাও। জমির সাহেব বললেন, দরকার আছে বলে তো মনে হয় না। চিঠি পাওয়ার পরেও তো 15 দিন হয়ে গেল। হোক 15 দিন, পাঠিয়ে দাও, আমার ভালো লাগছে না। আচ্ছা বলে দেখো, যদি যেতে রাজি হয় তাহলে যাক। সুমন যেতে রাজি হলো। শুধু যে রাজি হলো তাই না, তৎক্ষণাৎ যেতে রাজি। টাকা দিলে আজ রাতের ট্রেনেই রওনা হয়ে যায় এমন অবস্থা। ঠিক হলো সে সোমবার সকালের ট্রেনে যাবে। জমির সাহেবও সঙ্গে যাবেন। পৈতৃক বাড়ি ঠিকঠাক করবেন, জমি জমার খোঁজ খবর করবেন। সম্ভব হলে কিছু জমি বিক্রি করে আসবেন। টাকা পয়সার খুব টানাটানি যাচ্ছে। তাদের যাবার কথা সোমবারে। তার আগের দিন অর্থাৎ রোববার ভোররাতে পুলিশ এসে জমির সাহেবের বাড়ি ঘেরাও করে সুমনকে ধরে নিয়ে গেল। হতভম্ব জমির সাহেবকে পুলিশ সাব ইন্সপেক্টর আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন, আপনার ছেলের বিরুদ্ধে মার্ডার চার্জ আছে। 7 দিন আগে 4 জনে মিলে খুনটা করেছে। কোল্ড ব্লাডেড মার্ডার। আপনার ছেলে এই 4 জনের একজন। আপনি বুঝিয়ে সুঝিয়ে ছেলেকে রাজসাক্ষী হতে রাজি করান। এতে আপনারও লাভ, আমাদেরও লাভ। না হলে কিন্তু ফাঁসি টাসি হয়ে যাবে, পলিটিক্যাল প্রেশারও আছে। সুমন রাজসাক্ষী হতে রাজি হলো না। দীর্ঘদিন মামলা চলল। রায় বেরোতে লাগলো 2 বছর। 3 জনের 7 বছর করে সশ্রম কারাদণ্ড, 1 জনের ফাঁসি। সেই একজন সুমন। অন্য 3 জন ছেলেটাকে ধরে রেখেছিল। খুন করেছে সুমন। ধারালো খুর দিয়ে রক কেটে দিয়েছে। 5 বছর কেটে গেছে। পরবর্তী বেয়ারিং চিঠিটি এলো 5 বছর কেটে যাবার পর। এই 5 বছরে জমির সাহেবের সংসারে বড় রকমের ওলটপালট হয়েছে। 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। মিতুর বিয়ে হয়েছে কৃষি খামারের এক ম্যানেজারের সঙ্গে। সে স্বামীর সঙ্গে গোপালপুরে থাকে। ছোট মেয়ের বিয়ে হয়েছে ওষুধ কোম্পানির এক কেমিস্টের সঙ্গে। তারা ঢাকা শহরেই থাকে। প্রায়ই বাবা মাকে দেখতে আসে। বড় মেয়ের কোনো ছেলেপুলে হয়নি। ছোট মেয়ের একটি ছেলে হয়েছে। ছেলের নাম ফরহাদ। এই ছেলেটি জমির সাহেবের খুব ভক্ত। তার কাছে এলেই কোলে উঠে বসে থাকে। কিছুতেই কোল থেকে নামানো যায় না। 5 বছর পর একদিন পিয়ন এসে বলল, স্যার, আপনার একটা বেয়ারিং চিঠি আছে, রাখবেন? জমির সাহেব শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সেদিন ইরারা বেড়াতে এসেছে। জমির সাহেবের কোলে ফরহাদ। তিনি ফরহাদকে মাটিতে নামিয়ে চিঠি হাতে নিলেন। হাতের লেখা চিনতে তার অসুবিধা হলো না। সেই হাতের লেখা, সেই ন্যাপথলিনের গন্ধ। পিয়ন বলল, 4 টাকা লাগবে। জমির সাহেব একবার ভাবলেন, বলবেন চিঠি রাখবো না। তিনি তা বলতে পারলেন না। যন্ত্রের মতো পকেটে হাত দিয়ে টাকা বের করলেন। চিঠি পাঞ্জাবির পকেটে রেখে দিলেন। কাউকে কিছু বললেন না। তার বমি বমি ভাব হলো। মাথা ঘুরতে লাগলো। রাতে তিনি কিছু খেলেন না। ইরাদের আসা উপলক্ষে ভালো মন্দ রান্না হয়েছিল। তিনি কিছুই মুখে দিলেন না। ইরা বলল, বাবা, তোমার কি হয়েছে? তিনি ক্ষীণ স্বরে বললেন, কিছু হয়নি, শরীরটা ভালো না। রোজই তুমি বলো শরীর ভালো না, অথচ একজন ভালো ডাক্তার দেখাও না। একজন ভালো ডাক্তার দেখাও বাবা। দেখাবো, আর মাকেও একজন ভালো ডাক্তার দেখাও। মেয়ে জামাই রাত 9টার দিকে চলে গেল। ফরহাদ গেল না। সে নানার সঙ্গে থাকবে। সারা রাত জমির সাহেবের ঘুম হলো না। পরদিন হু হু করে গায়ে জ্বর এসে গেল। জ্বরের মূল কারণ কাউকে বলতে পারলেন না। বেলা যতই বাড়তে লাগলো, জ্বর ততই বাড়তে লাগলো। দুপুরের পর ঘাম হতে লাগলো। এরা হতভম্ব হয়ে বলল, বাবা, চলো তোমাকে ক্লিনিকে নিয়ে ভর্তি করি।
আমার কিছু ভালো লাগছে না। তুমি এরকম ঘামছো কেন? হার্টের কোনো সমস্যা না তো? জমির সাহেব ক্ষীণ স্বরে বললেন, চিঠি পেয়েছি। চিঠি পেয়েছি মানে? কার চিঠি? বেয়ারিং চিঠি। এরা দীর্ঘ সময় চুপ করে থেকে বলল, কি লেখা এবারে চিঠিতে? চিঠি পড়িনি। পড়ে দেখো। না পড়ে এরকম করছো কেন? হয়তো এবার কোনো ভালো খবর আছে। জমির সাহেব কাপা গলায় বললেন, ভয় লাগছে রে এরা। ভয়ের কিছু নেই, দাও, আমার কাছে দাও, আমি পড়ি। এরা চিঠি খুলে অত্যন্ত গম্ভীর হয়ে গেল। অন্যদের সেই চিঠি দেখালো। যারা দেখল প্রত্যেকেই গম্ভীর হলো, কারণ চিঠিতে কিছু লেখা নেই, সাদা একটা পাতা, শেষে নাম সই করা, বিনিতা, তোমার সুস্মিতা। এই সাদা না লেখা অংশে কি বলতে চাচ্ছে সুস্মিতা? কে সে? কেনই বা সে চিঠি লিখে? আবার আজ কেনই বা লিখল না? শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা একটি গল্প, বেয়ারিং চিঠি। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।